মাহবুব আলম, একটা বলি, আপনাদের রাজনীতির মূলে কি ভারত বিরোধী সেন্টিমেন্ট? আমরা আসলে বাংলাদেশের পক্ষে, বাংলাদেশের পক্ষে যে থাকবে না, যেই দেশই থাকবে না, আমরা তার বিরুদ্ধে। আপনাদের মানে ইনকলাব মঞ্চ নিয়ে যে কথাগুলো এসছে, যে ইনকলাব মঞ্চ থেকে শুরু করে এনসিপিতে যে বিষয়গুলো আসছে। আচ্ছা, আপনার কোশ্চেন যাওয়ার আগে আমি ওনার একটা সাপ্লিমেন্ট একটু দিতে যাচ্ছিলাম। আচ্ছা প্লিজ। জি, উনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে খুবই আপত্তি জানাইলেন, এবং এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা মানে হচ্ছে যে জুলাই সনদের একটা পার্টকে উনি আপত্তি জানাইছেন। আমি আমার আলোচনার শুরুতে যেই আশঙ্কার কথা বলেছি, সেই আশঙ্কাটা অনেকটা এখানেই আমরা প্রমাণ পাইলাম। 2 নম্বর যে বিষয়টা, ওনারা আসলে কি মডেল পছন্দ করেন? ওনারা পছন্দ করেন KM হাসান মডেল। KM হাসান মডেলটা কি? মানে নিজের মতো করে একজন তত্ত্বাবধায়ক সরকার বসাবেন, তার আন্ডারে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় যাবেন। যে একটা সুন্দর সিস্টেমের মধ্য দিয়ে একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে এবং বাংলাদেশের সকল মানুষের অংশগ্রহণে একটা সুন্দর সুষ্ঠু ইলেকশন হবে, সেই ইলেকশনটা ওনারা চান না। এই যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা বিতর্কিত প্রথম করলো কারা? কারা বাংলাদেশের রাজনীতিতে প্রথম বিতর্কিত করলো? 1990 সালে যখন আপনার এরশাদের পতন হলো, সব দল মিলে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা রাজনীতিতে নিয়ে আসলেন। 96-তে এসে চেষ্টা করা হইলো যে তত্ত্বাবধায়ক সরকার বাদ দিয়ে একটা ইলেকশন করার। সেটা ব্যর্থ হলো। তারপরে এই যে যুক্তি দিলে ওনারা চেতে যায়, এটা তো কোনো সিস্টেম না। যুক্তি দিলে আমি তো মিসকোট করবেন না, আমি কোনো মিসকোট করতেছি না। তারপরে যেটা হলো, এক একটা কথা বলি, তারপরে ঠাকুর ভাই লিখে রাখেন। আমি সুন্দর লিখে আমার লিখতে হবে না তো, এটা মুখস্থ না। হ্যাঁ, তারপরে দেখলাম 2001 সালে ক্ষমতায় আসলো। ক্ষমতায় আসার পরে সেই KM হাসান কাণ্ড ঘটিয়ে বসলো তত্ত্বাবধায়ক সরকার নিয়ে। এটাই তো তত্ত্বাবধায়ক সরকারের বড় বিতর্ক। সঙ্গে কে ছিল? সঙ্গে কে ছিল? আপনাদের জোট সঙ্গী জামাত ছিল। আমাদের জোট সঙ্গে এখনো বলার সুযোগ হয়নি, এটা আলাপ আলোচনা পর্যায়ে আছে। তার মানে এই বিতর্কটা কিন্তু যেভাবে যুক্তি চলতেছে, হ্যাঁ, আপনি খুব অন করছেন কিন্তু। এই বিতর্কটা তত্ত্বাবধায়ক সরকারের বিতর্কটা ওনারাই শুরু করছেন, যার কারণে ওইটাতে তো ওনারা মজা পেয়ে গেছেন। যার কারণে এই যে নতুন সংস্কার আসতেছে, যে নতুন একটা সিস্টেম আসতেছে, এই সিস্টেম আসলে কি বিএনপি মজা পেয়েছে, নাকি সেটার কারণে বিএনপি দীর্ঘ বছর ক্ষমতার বাইরে থেকে সবচেয়ে বেশি গুম খুনের শিকার কি এনসিপি হয়েছে না বিএনপি হয়েছে? অবশ্যই বিএনপি হয়েছে। তো আপনি কি অবশ্যই এই যে ভুল থেকে মানুষ শিক্ষা নেয়। দেখেন, আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় ছিল ততদিন আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে ছিল, আর আওয়ামী লীগ ক্ষমতা ছাড়ার পর দিন থেকে তত্ত্বাবধায়ক সরকার চাচ্ছে। কেন? ঠিক বিএনপিও এই KM হাসান আপনারা কি কমিটমেন্ট করতে পারেন যে আপনারা আমরা মনে করতেছি, এবং এই যে সবগুলো দলের ঐক্যমতের ভিত্তিতে যে সিস্টেমটা ডেভেলপ করা হয়েছে, যে এই সিস্টেমের মধ্য দিয়ে কমপক্ষে একজন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আসা যেতে পারে এবং যার আন্ডারে আসলে নির্বাচনটা সুষ্ঠু হতে পারে। এখন আপনি তো আসলে মন্দের ভালো নিয়েও একটু চেষ্টা করবেন, ওনারা ওই মন্দের ভালোটুকু চেষ্টা করতে চান না, ওনারা সেই KM হাসান মডেলের দিকেই যেতে চান। KM হাসান মডেলটা বলেন দেখি, KM হাসান মডেলটা কি? এবার আপনার কোশ্চেন, KM হাসান মডেলটা কি আপনি বলেন কি মডেলটা বলেন? মডেলটা বললেন যে আমার লোককে এটা তো সবাই জানে, না বিচারপতির বয়স বাড়িয়ে এটা তো সবাই জানে, বলেন বয়সটা জুলাই সনদ বলেন, বয়স এটা তো সবাই তো জানে। বলেন যে জুলাইয়ের সনদে বলেন বয়সটা কমাই দেব, বলেন দেখি। না, এটা তো কোনো সিস্টেম হইতে পারে না, এটা সিস্টেম ডেভেলপ বিএনপি করছে, বাংলাদেশের সাথে বাংলাদেশকে এভাবে চলতে ঠাকুর ভাই আপনি যদি বলছেন এটা উত্তর প্লিজ ঠাকুর বলেন। বাংলাদেশের আচ্ছা, 3 জোটের রূপরেখায় প্রথম কথা হচ্ছে 3 জোটের রূপরেখায় কখনোই তত্ত্বাবধায়ক সরকার ছিল না। কারণ 3 জোটের রূপরেখায় যদি তত্ত্বাবধায়ক সরকার হইতো, তাইলে 1991 সালের সেপ্টেম্বর মাসের 19 তারিখে যে একাদশ এবং দ্বাদশ সংশোধনী গৃহীত হয়, ওইখানে তত্ত্বাবধায়ক সরকারের কথা থাকতো। তত্ত্বাবধায়ক সরকারের কথা থাকে নাই। 94 সালে এসে 93-94 সালে ইলেকশন হয়েছে কিভাবে? 91 ইলেকশন হয়েছে কিভাবে? হোয়াট ননসেন্স উই আর টকিং। তো হয়েছে কিভাবে? উত্তর দেন। না, আপনি এক কথা বলে, উনি বলছেন যে 91 নির্বাচন হলো তত্ত্বাবধায়ক সরকারের মধ্য দিয়ে, বাট তারপর 3 দলীয় যে রূপরেখা যা ছিল, এই 3 জোটের রূপরেখাতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছিল না যে 96 গিয়ে আমরা তত্ত্বাবধায়ক সরকার করব। যদি থাকতো তাহলে বিএনপির একক সংখ্যাগরিষ্ঠতা তো 2/3 মেজরিটি ছিল না। আওয়ামী লীগ ভোট দিত একাদশ দ্বাদশ সংশোধনীতে, দিত না। এইটা মুখস্থ বললে তো হয় না। 91 সালে আমরা জাতীয়তাবাদী ছাত্র দলের
6 জনের একজন, প্রথম 6 জনের একজন কনভেনিং কমিটিতে। তো এই জন্য বাপের দিয়ে গর্বে ছিলাম না, তো মায়ের গর্বে ছিলাম না, বাপের ঔরসে ছিলাম না, এই জন্য বুঝি। 96 সালে এসে 93 সালে এসে গোলাম আজমের নাগরিকত্ব আন্দোলনকে নিয়ে এসে জামাত এবং আওয়ামী লীগ একত্রে গেল, গিয়া বললো যে তত্ত্বাবধায়ক সরকার করে দাও। 94 সালের সেপ্টেম্বর মাসে তারা রিজাইন করে বসে থাকলো, ঠিক 1.5 বছর আগে, আন্দোলনটা পুরো দানা বাঁধার আগেই। নাম্বার 3 হচ্ছে যে বিএনপি তারপরেও সুরঞ্জিত সেনগুপ্ত, ফয়েজ আহমেদ এদের একটা সমঝোতার প্রেক্ষিতে 96 সালের 15 ফেব্রুয়ারি নির্বাচন করে দিয়ে, শুধুমাত্র একটা বিল করে দিয়ে, তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ করে দিয়ে চলে আসলো, এসে নির্বাচন করলো, বিএনপি 118 সিট পেল। আপনি দেখুন, এখন আসুন আপনি সেটা কি মানে সদিচ্ছা বিএনপি একদম নিজের ইচ্ছা করেছে? না, আন্দোলন হয়েছে, আন্দোলন হয়েছে। বিএনপি তো ওই শেখ হাসিনার মতো গণহত্যা করতে যায় নাই। না, বিএনপি মেনে নিয়েছে, এটা ঠিক বলছেন। নাম্বার 2 আসেন, আপনি বললেন KM হাসানের সময় যে চতুর্দশ সংশোধনীতে এটা কি করা হলো, বয়স বাড়ানো, যে বয়স বাড়ানো হলো, অবসরের বয়সটা বাড়ানো হলো, রাইট? তো আপনি চতুর্দশ সংশোধনীতে বিচারপতিদের বয়স বাড়ানো যদি খারাপ হয়ে থাকে, তো জুলাই সনদে বললেন না কেন যে এই কাজটা খুব খারাপ হয়েছিল, বিচারপতিদের বয়স বাড়ানো, বিচারপতিদের বয়স কমাই দেন, 65 করে দেন, 67 থেকে। সনদে কি বলা সম্ভব? হ্যাঁ, না, বলা সম্ভব না কেন? কেন? এটা একটি খারাপ কাজ। সনদ তো বিভিন্ন, এটা একটা খারাপ কাজ। বিভিন্ন সংস্কার কমিশন, 65 থেকে বিভিন্ন সংস্কার কমিশন, 65 থেকে 67, আমার ভাইয়ের কথা মতো 65 থেকে 67 করা যদি খারাপ কাজ হয়ে থাকে, তাহলে 65-তে ব্যাক করেন। ব্যাক করবো তো, ব্যাক তো করে নাই। তো এই জন্য আমি আপনাকে বলছি যে এটা আপনাকে এটা মুখস্থ বললে হবে না, মুখস্থটা এখন আপনি বলুন। যে আপনি বলছিলেন যে তারেক রহমানের, আমি আপনাকে বলছি যে বাংলাদেশে একটি মাত্র জায়গায় আছে, গত 16 মাসে ডক্টর ইউনূসের সরকারের সময়, আমি গত বছর 24 সালের নভেম্বর মাস থেকে বলছিলাম যে এই মব বন্ধ করেন, এই মববাজি বন্ধ করেন, তখন এই সরকারের প্রেস সেক্রেটারি ওরা বলেছেন না না, এটাকে মব বলবেন না, এটা হচ্ছে প্রেশার গ্রুপ। সরকারের অন্যান্য উপদেষ্টারা বললেন এটা হচ্ছে বিক্ষুব্ধ জনতার ক্ষোভের বহিঃপ্রকাশ, এটাকে মব বলা যাবে না। এখন বাংলাদেশে মবের যখন চূড়ান্ত হচ্ছে, সারা পৃথিবীতে বাংলাদেশের মানুষকে ভিসা দিচ্ছে না, একের পর এক। ইন্দোনেশিয়াতে এখন ভিসা দেয় না, আপনি জানেন? ইন্দোনেশিয়াতে, যেখানে আমি চাইনি এখন পর্যন্ত, ইন্দোনেশিয়াতে ওয়ান অ্যারাইভাল ভিসা ছিল, এখন মালদ্বীপ বন্ধ করলেই বাকিটুকুন ভিসা অনেক আগে বন্ধ করেছে। তো এখন আমি আপনাকে বলছি যে এই অবস্থায় করে এখন গিয়ে হুশ হয়েছে। আমি আপনাকে বলি যে বলছিল না 5 বছর, ডক্টর ইউনূস বলছিলেন 5 বছর, আমাদেরকে বলতো 5 বছর ক্ষমতায় থাকতে। আমি আপনাকে বলি এই ডিসেম্বর মাসে জানুয়ারি থেকে প্রতিদিন 1 মাস হবে, প্রতি মাস তার 1 বছরের সমান হবে। এবং ডক্টর ইউনূস বলবেন যে আরো দ্রুত ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলো না। আমি আপনাকে বলি বাংলাদেশকে বড় বিপদ থেকে, শুধু গণতন্ত্রের ট্রান্সফরমেশন না, ডেমোক্রেটিক ট্রান্সফরমেশন এখন পরের কথা, এখন বাংলাদেশকে বড় বিপদ থেকে রক্ষার জন্য একটি ইমিডিয়েট একটা নির্বাচন দরকার। এখন 3-4টা সরকার কাজ করছে। নির্বাচনের ডেটকে আগে দিতে হবে না? আমি বলছি ওইটাই থাকুক, বাট 3-4টা সরকার আছে এখন দেশে বিদ্যমান। এই 3-4টা সরকার বিদ্যমান থেকে ওদের নাহিদ ইসলাম বলছেন সরকারের ভিতর আরেকটা সরকার আছে যারা মব চায়। এই 3-4টা সরকার থেকে অন্তত আমি একটা সরকারের অধীনে আমি থাকতে চাই, আমি 3টা সরকারের অধীনে থাকতে চাই না।